আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। ঢাকা 17 আসনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। গুলশান, বনানী, বারিধারা ক্যান্টনমেন্ট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে জামায়াত জোট এখন 10 দলের। শিগগিরই 300 আসনে প্রার্থী ঘোষণা করবেন জামায়াত আমির। দেশ জুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার। দিনাজপুর 3 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা। জটিল অসুস্থ বেগম জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসক। এবং হাদি হত্যা মামলায় চার্জশিট 10 দিনের মধ্যে দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার শেষ হবে আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ঢাকা 17 আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকা আইনের 15 ধারা অনুযায়ী তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর কোনো বাধা থাকল না। নাজিব বেগের রিপোর্ট। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে শনিবার নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্পন্ন করেন ভোটার নিবন্ধন কার্যক্রম। ঢাকা 17 আসন থেকে ভোটার আবেদন করেন তিনি। শনিবারই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হয়। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অপেক্ষা ছিল নির্বাচন কমিশনের অনুমোদনের। বিকালে তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানায় ইসি। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের সাথে জোট গঠনে এনসিপির সিদ্ধান্ত তাদের ঘোষিত আদর্শের সঙ্গে যায় না। তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গেই দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে 8 দলীয় জোট এখন 10 দলের নির্বাচনী জোটে পরিণত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শিগগিরই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী দেবে এই জোট। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। বিভিন্ন দাবিতে রাজপথের আন্দোলন করে আসছে জামায়াতে ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা দল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার জোট করে এই 8 দল। এবার এই জোটে যুক্ত হলো বিএনপি থেকে বের হয়ে আসা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের এলডিপি ও তারুণ্যের দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব
কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। জোটে কে কত আসন পাচ্ছে এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে জামাতের আমির বলেন, আরও কয়েকটি দল এ জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে নেওয়া যাচ্ছে না। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেইভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। সংবাদ সম্মেলনে 9টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নতুন এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান জামাতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। বিএনপি জামায়াতের অনেক প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে নির্বাচন বানচালে একটি গোষ্ঠীর তৎপরতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থীরা। রিপোর্ট রুকসানা আমিনের। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার বাকি আর মাত্র একদিন। তাই মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল করতে রোববার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীদের ভিড় ছিল সেগুনবাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয়ে। ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও তার পক্ষ থেকে দোয়া কামনা করছি। ঢাকার 13টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দেন। ঢাকা 10 অন্যরা যারা নির্বাচন করতে চায় সবাইকে স্বাগত। আমরা চাই এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হোক। শঙ্কা রাজনীতি আছে, বাংলাদেশের নির্বাচনও আছে, একটা গোষ্ঠীও আছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না। এই শক্তি সক্রিয় আছে, কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে। গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করে একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে হবে। তো সেইটাতে আমি মনে করি যে অন্য যে কোনো ষড়যন্ত্র সেখানে ব্যর্থ হয়ে যাবে, এটি আমি মনে করছি। তো আমরা তরুণদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা দয়া করে ভোট কেন্দ্রে যাবেন। আমরা চাই যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। দেশি বিদেশি বেশ কিছু ষড়যন্ত্র রয়েছে। আমরা গণতান্ত্রিক একটি দল এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত, এবং ভিন্ন মতের মাধ্যমেই এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছি। মনোনয়ন ফর্ম জমা দিলেন জামায়াতে ইসলামী, বাম দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরাও। জোটের পক্ষে প্রথম জমা দিচ্ছি এবং আমরা আশাবাদী নির্বাচনকে যদি বানচাল করা, নির্বাচনে প্রভাব খাটানোর কোনো প্রক্রিয়ায় কেউ যায়, এই সন্তানদের সঙ্গে তারা যেন আর কোনো বেইমানি না করে। সোমবার মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিন। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন সোমবার। প্রত্যেকে নিজ নিজ এলাকায় মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিচ্ছেন। বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী 1 আসনে রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে সময় তার সাথে ছিলেন দলীয় নেতাকর্মীরা। রাজশাহী 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দিন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে 44 জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। চাঁদপুর 3 আসনে মনোনয়নপত্র নিয়েছেন জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী। একই আসনে শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। চুয়াডাঙ্গায় 2টি আসনে বিভিন্ন দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 8 প্রার্থী। নড়াইল 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তথ্য ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। দেশে ফিরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ প্রথম অফিস করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তারেক রহমান আসায় নেতাকর্মীরা উজ্জীবিত জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, সাংগঠনিক বিষয় ও সংসদ নির্বাচন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তাদের আলোচনা হয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2008 সাল থেকে 2025 সময়ের হিসেবে প্রায় 1.5 যুগ। দেশে ফিরে আসার ঠিক 4 দিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে। বৈঠকের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র নেতারা। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ওখানে বসে এতক্ষণ পর্যন্ত সাংগঠনিক, দেশের গণতন্ত্র, দেশের আগামী দিনের নির্বাচন, এইসব ব্যাপারে আলাপ আলোচনা। প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে, এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়। ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা, এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটি বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। যুক্তরাজ্যে 1.5 যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরার পর থেকেই নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপি নেতারা। সকালে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কুচি, সহসভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক হাসনায়না হীরা, আনিসুল হক বাদশাহ, আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মণ্ডল বকুল, বিএনপি নেতা ও দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিক সহ দলীয় নেতাকর্মীরা। এবার অন্যান্য সংবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে সেখানে আছেন পরাগ আজিম। সরাসরি তার কাছে যাচ্ছে। পরাগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? হৃদয়, ধন্যবাদ। হৃদয়, আসলে নতুন কোনো তথ্য নেই। যে তথ্যটি আসলে এজেডএম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি রাত 12:30টায় গতকাল যেটি জানিয়েছিলেন যে তার অবস্থা খুবই সংকটাপন্ন, উনি একটি সংকটময় সময় পার করছেন এবং তার অবস্থা অত্যন্ত জটিল। তো এইটুকু তথ্যের পরে আসলে মেডিকেল বোর্ডের কোনো সদস্য বা জাহিদ হোসেন বা বিএনপি শীর্ষ পর্যায়ের কোনো নেতৃত্ব থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আর গণমাধ্যমে দেয়া হয়নি। আমরা এভার কেয়ার হসপিটালে আমরা আসলে আমাদের দুটো টিম আজকে ছিল, সকাল থেকে একটি টিম ছিল এবং আমি সন্ধ্যার একটু আগে থেকে আছি। এখন পর্যন্ত কেউ আসলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে নতুন করে কোনো আপডেট দেননি। কাজেই বলা যায় যে বেগম খালেদা জিয়ার অবস্থা গতকাল পর্যন্ত যে সংকটাপন্ন অবস্থায় উনি ছিলেন, এমন অবস্থায় হয়তো আছেন, যেহেতু এরপরে আর কোনো আপডেট নেই। তো আপডেট আসলে যদি পাওয়া যায়, আমরা এখানে আছি, আমরা সাথে সাথেই আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ যারা শুনছেন তাদেরকে জানিয়ে দেব। হৃদয়। পরাগ, ধন্যবাদ। প্রিয় দর্শক, পরাগ আজিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষা বিষয়ক ও চিকিৎসা খাতে বিনিময় কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। এসব উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানিয়ে বলেন, সফর বৃদ্ধি এবং সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক ও জনগণ থেকে জনগণের যোগাযোগ জোরদার করা সার্কভুক্ত দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে নতুন বিনিয়োগ ক্ষেত্র ও যৌথ উদ্যোগের সুযোগ অনুসন্ধান করা হবে। সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার জানান, আগামী জানুয়ারি মাসে ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মুর্শিদও উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট 10 দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে পালিয়ে যেতে সহযোগিতা করা দুই ভারতীয় নাগরিককে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে ডিএমপি। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, দেশ ও জাতির সেবায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় নিয়োজিত। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশের ক্রান্তি লগ্নে বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। সমাপনী কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমান শাখা বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পেইন 2025-এর সমাপনী কুচকাওয়াজ সাভারে বাইপাইলে বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে 20 ডিসেম্বর শুরু হওয়া এই ক্যাম্পিংয়ের সমাপনী আয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনীর শাখার মোট 574 জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন বিমান বাহিনী প্রধান। বিভিন্ন প্রয়োজনে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমনোবতার সেবায় বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিমানবন্দর সমূহের সকল ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখা এবং বিমানবন্দর সংলগ্ন এলাকায় নিরাপত্তা বজায় রাখার মাধ্যমে বদলে দিয়েছে বিমানবন্দর সমূহের সেবা কার্যক্রমের দৃশ্যপট। পরে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে বিএনসিসি ক্যাডেটরা। জাকি আক্তার, চ্যানেল আই, সাভার। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু নাটোর 2 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর 2টার দিকে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ অন্যরা। এখন পর্যন্ত জেলার 4টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 35 জন তাদের মনোনয়নপত্র তুলেছেন। ইনশাআল্লাহ নাটোরের মানুষ অতীতে যেভাবে আমাকে 3বার ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এরকম মানুষের সে প্রত্যাশা করি নাটোরের মানুষের কাছে, এবং নাটোরের মানুষ আমাকে নিয়ে যে স্বপ্ন নাটোরের উন্নয়নের জন্য ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের মাধ্যমে নাটোরের মানুষের কাছে আবারও অঙ্গীকার। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গৃহযুদ্ধ আর তীব্র বিতর্কের মধ্যে মিয়ানমারে সাধারণ নির্বাচনের
প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জান্তা সরকারের অধীনে ভোট গ্রহণে একদিকে যেমন ছিল কম ভোটার উপস্থিতি, অন্যদিকে আন্তর্জাতিক মহলে আছে নানা সমালোচনা। এমনকি জান্তা সরকার বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় সেনা সমর্থিত দলের এক প্রকার জয় নিশ্চিত। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নেতা, তাকে নিয়ে ভোটারদের যে উচ্ছ্বাস, তিনি দেশের যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও মানে অত্যন্ত, তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক তিনি দাঁড়াচ্ছেন। আর বগুড়া তো উনি দাঁড়াতেই পারেন। আপনারা জানেন ওখানে শহীদ জিয়ার মানে তার জন্মভূমি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার হচ্ছে স্বামীর বাড়ি, সেখান থেকে বহুবার তিনি জিতেছেন। জনাব তারেক রহমান যেখান থেকেই মনে করবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন। ভোটারদের মধ্যে তার প্রতি যে আগ্রহ এবং তার প্রতি যে উচ্ছ্বাস, কোথাও থেকে দাঁড়ানো বাধা হবে না। এবার খেলার খবর। আসনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। গুলশান, বনানী, বাড়িধারা ক্যান্টনমেন্ট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে জামায়াত জোট এখন 10 দলের। শিগগিরই 300 আসনে প্রার্থী ঘোষণা করবেন জামায়াত আমির। দেশ জুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার। দিনাজপুর 3 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা। জটিল অসুস্থ বেগম জিয়া চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসক। এবং হাদি হত্যা মামলা চার্জশিট 10 দিনের মধ্যে দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিচার শেষ হবে আশা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।